আমরা তো বিভিন্ন সংকট দেখতে পাচ্ছি, আমরা বিদ্যুতের সংকট দেখতে পাচ্ছি, দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। তারপরে সবচেয়ে বড় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক মানে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হকাররা, মানে আপনি নিশ্চয়ই একটা মহিলাকে দেখেছেন যে সচিবালয়ের সামনে উনি ভাত তরকারি নিয়ে বসেছেন, কারণ উনি একটা প্রতিবাদ হিসেবে মেট্রো রেলের নিচে হকার বিদায় হচ্ছে না। এই যে সমস্যাগুলো, দেখেন, সংকটে সংকটে পরিপূর্ণ একটা দেশ ছিল দীর্ঘ 17 বছর। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে এই 18 মাস যে অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল, এই সরকারটি তো আসলে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারেনি, বরং তারা আরো বিভিন্ন সমস্যা নিমজ্জিত করেছে। সেটা তো আপনারা টিআইবির রিপোর্টে দেখতে পেয়েছেন যে এই 18 মাসে কোথায় হাসিনার আমলের দুর্নীতি হয়েছে, তার চাইতে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে। এটার মধ্যে দিয়েই তো প্রমাণিত হয় যে ওই ওই অন্তর্বর্তীকালীন সরকারটা কি কাজটা করেছে। তো তারা এসে কিন্তু একটাই ভালো কাজ করেছেন, সেটা যে তাদের সেই কারণে তাদের অনেক কিছুই কিন্তু ওভারলুক করতে হয়। সেটা যে তারা দিনের শেষে কিংবা তাদের সময়ের শেষে একটা কাজ করে গিয়েছেন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল। কিংবা যেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের মাননীয় প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সে তাকে জেলে যেতে হয়েছে, তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে, তিনি সুচিকিৎসা পান নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিদেশে থাকতে হয়েছে, এবং আমাদের একেবারে মহাসচিব থেকে শুরু করে প্রত্যেককে মানে একবার দুবার না, প্রায় 12 বার 13 বার করে জেলে যেতে হয়েছে। 50 থেকে কেউ 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 500 মামলার তাদের করতে হয়েছে, ফেস করতে হয়েছে। আমার মতো নেত্রীও প্রায় 14টার মতো মামলা ছিল। আমিও কিন্তু আমার নিজের এলাকায় প্রায় 3 বছরের মতো যেতে পারি নাই। তো এরকম আমি মনে করি বিএনপির যত নেতা কর্মী আছে প্রত্যেকেই, আমার যে একটা গল্প আছে তা না, এরকম একটা সেন্ট্রাল থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলের একজন নেতার কাছে জিজ্ঞেস করেন, তারও কিন্তু নির্যাতনের গল্প আছে। তাই কাজেই সেরকম একটা অবস্থায় আপনি যদি রাতারাতি সব চান, তবে আপনি একটা সুখের বিষয়, যেমন ধরেন কতগুলা বিষয়ে তো বিরাট পরিবর্তন এসছে। একটা হয়েছে যে বিরোধী দল যারা আছে, আপনি যদি বলেন যে আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু ঘরে বসেও কিন্তু সারাক্ষণই থাকতাম যে কখন পুলিশ এসে আমাকে ঘর থেকে নিয়ে যাবে। আমার দুটা বাচ্চা কিন্তু ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন পায় নাই। কারণ আমার ওই বাচ্চাগুলাকে আমি কখনোই বাইরে যেতে দিতাম না, যে গেলে কোন জায়গায় কোন পরিস্থিতির শিকার হয়ে যায়। আপনি তো একদিন আমার আবার সাথে বলতে বলছিলেন একটা পারলাম না। হুমকি তো একটা এরকম এরকম সবারই ছিল। এখন বিরোধী দল দেখেন, এখন সেই আয়না ঘরও নাই, এখন সেই গুমও নাই। এখন বিরোধী দল স্বাধীনভাবে কথা বলতে পারছে, তারা যখন ইচ্ছা তখন আমাদেরকে আলটিমেটাম দিতে পারছে, তারা যখন ইচ্ছা তখন কর্মসূচি পালন করতে পারছে। হয় আমরা কিন্তু একটা কর্মসূচি পালন করতে গেলে বাসা থেকে যখন বের হতাম, দোয়া ইউনিস টুনিস পরে নামাজ টামাজ পরে তো বের হতাম। এটা যে এমন না যে আমাকে জেলে নিবে সেই কারণে না, আমি চিন্তা করতাম আল্লাহ আমি কি আমার মান সম্মান ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবো। কারণ তখন কিন্তু আমাদের নারী নেত্রীদের অন্যান্য টানাটানি করতো, চুল নিয়ে টানাটানি করতো, রাস্তার মধ্যে ফেলে জামা ছিঁড়ে দিত, পাড়াতো, করতো। তারপরে আবার পুলিশের হাতে হ্যান্ড ওভার করতো। তো এখন ধরেন একটা বিরাট মানে আমি যেটা বলছিলাম যে কালচারাল চেঞ্জ যেটা দরকার, সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু একটা বিরাট উন্নতি হয়েছে। ধাপে ধাপে আমি মনে করি বিরোধী দলের আমাদের উপরে সবসময় প্রেশার রাখবে, আমরা যাতে সত্যিকার অর্থে যেটা বলছিলেন হুমায়রা, যে আমাদের যে 31 দফা তো আমাদের প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে তিনি 27 দফা দিয়েছিলেন জাতির সামনে। এবং আপনি জানেন যে ভিশন 2030 দেওয়া হয়েছিল প্রথমে, এবং পরবর্তীতে আমাদের যে অ্যালায়েন্স যে দলগুলো ছিল সেখানে কিন্তু জামাত ইসলামও ছিল, তাদের সকলের সাথে আলোচনা করেই কিন্তু এই 31 দফাটা দেওয়া হলো। সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা 2023 সালে দেওয়া হয়েছে। তা আমরা বলতে চাই যে এই যে 31 দফা যা আছে, এটার ব্যাপারে কিন্তু আমি যতদূর জানি ভিতর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
খুবই কনসার্ন এবং খুবই এটা যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটা কিন্তু ফুলফিল করতে চাচ্ছেন। আর একটা করতে চাচ্ছেন, সেটা হলো জুলাই সনদ, যেটা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় সব 30টি দল একত্রিত হয়ে যে এই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল, সেটাকেও তিনি কিন্তু বাস্তবায়ন করবার জন্য, এই জন্য তো আপনি দেখেন যে তিনি দিনের 24 ঘন্টার 18 ঘন্টা কাজ করছেন দৃশ্যমান, এবং শুক্র শনিবার পর্যন্ত তিনি কিন্তু করছেন না, মানে ছুটি কাটাচ্ছেন না, সেই দিনও কিন্তু তিনি কাজ করছেন, এবং তিনি একা করছেন তা না, পুরো টিম নিয়ে কিন্তু করছেন। এই যে পার্লামেন্টে দেখেন আমরা আমাদের ইভেন মানে আধা ঘন্টা দেরিতে গেলেও তিনি কিন্তু সেটা নিয়ে আমলে নিয়ে তাদেরকে ভৎসনা দিচ্ছেন। কাজেই তিনি কিন্তু প্রত্যেকটা জায়গা সূক্ষ্মভাবে করছেন। তারপরে বলতে পারেন যে এর মধ্যে কি আমাদের ভুলভ্রান্তি হচ্ছে না? আমি তো অস্বীকার করছি না, কারণ আমাদের দেশটা ছোট, জনসংখ্যা বড়, আর এখানকার মানুষ কিন্তু দীর্ঘ 17 বছর একটা অনাচার, অত্যাচার, ব্যভিচার, লুণ্ঠন এর মধ্যে দিয়ে তারা কিন্তু কাটিয়েছে। এর বিপরীতে যে অসাধারণ মানে রাজনীতির একটা সৌন্দর্য আছে, সেটা কিন্তু এই জেনারেশন পায় নাই। সেই কারণে তারা কিন্তু ওই যেহেতু শেখ হাসিনার কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা বরখেলাপ করে, ওইটাই দেখে হুমায়রাদের জেনারেশন কিন্তু বড় হয়েছে। কিন্তু আমাদের জেনারেশন তো আমরা ভাই, আমরা একটা অসাধারণ জেনারেশন পেয়েছি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মানে কি অসাধারণ জীবনযাপন করেছেন, স্যাক্রিফাইস করেছেন, এবং স্যাক্রিফাইস করতে গিয়ে তিনি প্রেসিডেন্ট অবস্থায় তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন তার স্ত্রী পুত্রের জন্য সামান্যতম ব্যাংক ব্যালেন্সে একটা টাকা রেখে গেলেন না, একটু জায়গা রেখে গেলেন না, তিনি সেনা প্রধান হিসেবে বাড়ি পান সেটাও কিন্তু রেখে গেলেন না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে দেখেছি তিনি শেষ জীবন পর্যন্ত কিন্তু ভাড়া বাসায় থেকেছেন, তার কিন্তু একটা ভালো গাড়িও ছিল না। এবং আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই যে মন্ত্রী হেয়ার রোডে বাড়িতে যাওয়ার পূর্বে তিনি গুলশানে, তার আগে তো তিনি উত্তরাতে একটা ভাড়া বাসায় থাকতেন, ছোট্ট একটা তার কিন্তু ড্রয়িং রুম ছিল। তো আমাদের রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনিও কিন্তু এরকম ছোট। কাজেই আমরা জানি যে রাজনীতি মানে একটা বিরাট স্যাক্রিফাইস, এটা কিন্তু। এবং আমি ব্যক্তিগত জীবনে আমিও কিন্তু মানে কি বলবো, বিরাট একটা লম্বা সময় রাজনীতিতে কাটিয়েছি, আমিও কিন্তু দুই মতো দেখেছি, কিন্তু একটা এক চুল পরিমাণ একটি টাকা পর্যন্ত রাজনীতি থেকে নেওয়ার কোনোদিন কিন্তু চেষ্টা করি নাই, নেইও নাই। কাজে আমরা কিন্তু ধরেন আপনাদের এই ত্যাগকে কিন্তু আমরা স্বীকার করি, কিন্তু হুমায়রারা কিন্তু ওটা দেখে নাই, মানে রাজনীতির ওইটা ওদের, এটা এই জন্য আমি ব্লেম দিচ্ছি, আমি বলতেছি ওই জায়গাটা দেখে হয়নি, কিন্তু ওই জায়গাটা আমরা দেখাতে চাই এই প্রজন্মকে, যে রাজনীতি মানে স্যাক্রিফাইস, রাজনীতি মানে নিজের পরিবারের অর্থ খরচ করে সে রাজনীতি করবে। রাজনীতি থেকে আমি কি, রাজনীতিতে এসে কি আমি কি পেলাম কি পেলাম না, কি দিবে আমার রাজনীতি, আমাকে কি দিল, কি মূল্যায়ন করলো, আরে ভাই এটা তো রাজনীতি না। রাজনীতি মানে হলো আমি কি দিব, আমাকে রাজনীতি কি দিবে সেটা আমার বিবেচ্য বিষয় না, আমি রাজনীতিকে কি দিব, মানে অর্থাৎ রাজনীতির মধ্যে দিয়ে আমি জনগণকে কি দিব, আমার দেশকে কি দিব, সেই জায়গাটাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যেতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমি মনে করি সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। ওই কালচারাল চেঞ্জটাই আমরা নিয়ে আসতে চাচ্ছি।